আমি এখন তোমাদের মানবদেহের রেচনতন্ত্র এটা নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমাদের ছবি এঁকে আগে দেখিয়ে দিই যে মানবদেহের রেচনতন্ত্র কি কি অংশ নিয়ে গঠিত। মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। তাহলে দুটো বৃক্ক আগে এঁকে দেখাবো। মানুষের দুটো বৃক্ক, এই দেখো। দুটো বৃক্ক আঁকলাম। দুটো বৃক্কের মধ্যে বাম বৃক্ক, এটা হচ্ছে বাম বৃক্ক, আর এটা হলো ডান বৃক্ক। এই বাম বৃক্ক সামান্য উপরে, দেখো ওই লেভেলটা একটু উপরে, অর্থাৎ বাম বৃক্ক ডান বৃক্কের থেকে সামান্য উপরে থাকে। আর বৃক্ক দুটো সিম বীজের মতো আকৃতি, যার খাঁজটা থাকে ভেতরের দিকে এবং বাইরের দিকে থাকে উত্তল দিক, অবতল দিক ভেতরের দিকে, উত্তল দিক বাইরের দিকে, তাই না? আর সিম বীজ আকার হয়। এটা কোথায় কোথায় অবস্থান করছে না, উদর গহ্বরে, কোমরের ঠিক কাছে পিঠের দিক বরাবর, সিরদাঁড়ার দুপাশে দুটো বৃক্ক অবস্থান করছে। এবং এই দুটো বৃক্কের ওজন প্রায়, এক একটা বৃক্কের ওজন প্রায় 150 গ্রামের মতো হয় গড়ে। পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীলোকদের একটু ছোট, গড়ে 135 গ্রামের মতো ওজন হয় এক একটা বৃক্কের ওজন। আর বৃক্কের ওপরে টুপির মতো এখানে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে এর মাথায়, অ্যাড্রেনাল গ্রন্থি দেখা যায়। আচ্ছা, এটা না আঁকলেও চলে, আমি আঁকছি না, এই জন্য বইয়ের ছবিতে আঁকা রয়েছে কিন্তু আমি এটা আঁকছি না, দরকার নেই, কারণ অ্যাড্রেনাল গ্রন্থিটা সঙ্গে এখানে সরাসরি এর কোনো সম্পর্ক নেই সরাসরি। তাহলে দুটো বৃক্ক হলো। বৃক্কের এই যে খাঁজ, এই খাঁজ অংশকে বলে হাইলাম। হাইলাম, এই খাঁজকে বলে হাইলাম। এখান থেকে এই হাইলাম অংশে এসে প্রবেশ করেছে বৃক্কীয় শিরা আর বৃক্কীয় ধমনী এর শাখা। এইরকম, তাহলে একটা বৃক্কীয় শিরা আর একটা বৃক্কীয় ধমনীর শাখা প্রবেশ করেছে। আর এই খাঁজ অংশ থেকে উৎপন্ন হয়েছে দুটো নালী, যাকে বলা হয় গবিনী বা ইউরেটার। এটা হলো গবিনী, দুটো গবিনী উৎপন্ন হয়েছে। সেই দুটো গবিনী এসে ঠিক আমাদের কোমরের কাছে বা শ্রোণী দেশে বলবো, কোমর বলবো না, শ্রোণী দেশের কাছে একটা থলির সঙ্গে এসে মিলিত হয়েছে, যাকে বলা হয় মূত্রাশয় বা মূত্রনালী। পৃথক পৃথক ভাবে দুদিক থেকে, পেছন দিক থেকে এসে প্রবেশ করেছে মূত্রাশয়ের মধ্যে। এটা হলো মূত্রাশয় বা মূত্রথলি, ইউরিনারি ব্লাডার। এবার এই মূত্রাশয় বা মূত্রনালী একটা নালীর সঙ্গে যুক্ত, যাকে বলা হয় মূত্রনালী। স্ত্রীলোকের ক্ষেত্রে মূত্রনালীর কথাটা বলা হয়, আর পুরুষদের ক্ষেত্রে বলে মূত্র জনন নালী। জনন নালী এটা পুরুষদের ক্ষেত্রে, এবং এটা মূত্র ছিদ্র, বা এটা স্ত্রীলোকের ক্ষেত্রে, বা মূত্র জনন ছিদ্র পুরুষদের ক্ষেত্রে, মূত্র জনন ছিদ্র মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়েছে। তাহলে এই হলো আমাদের রেচনতন্ত্রের গঠন। তাহলে রেচনতন্ত্র তৈরি হয়েছে বৃক্ক, একটা অংশ বৃক্ক, তারপর গবিনী, মূত্রাশয়, মূত্রনালী, এই দিয়ে, এই চারটে উপাদান দিয়ে তৈরি হয়েছে। প্রথমে আমি আসবো বৃক্কের কথায়। তাহলে বৃক্ক আগেই বলেছি যে 150 গ্রাম গড়েও এক একটা বৃক্কের ওজন পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীলোকদের প্রায় গড়ে 135 গ্রাম। বৃক্কের বাইরে, আমি একটা বৃক্কের ছবি যদি একটু বড় করে এঁকে দেখাই, এই যদি ধরো একটা বৃক্কের গঠন, তাহলে বৃক্কের বাইরে একটা আবরণ থাকে। এই বৃক্কের বাইরে যে আবরণ থাকে, সেই আবরণকে বলে তন্তুময় আবরণ। এই আবরণকে বলে ক্যাপসুল। ক্যাপসুল আগেই বলেছি, খাঁজটাকে বলে হাইলাম। এবার এটাকে লম্বচ্ছেদ যদি করি, এটা লম্বচ্ছেদের ছবি আঁকছি, লম্বালম্বি যদি কেটে দেওয়া হয় বৃক্ষকে, এর মধ্যে দেখতে পাবো দুটো অংশ। একটা অংশ পরিধির দিকের যে অংশ, সেই অংশটাকে বলা হয়, এই অংশ একটা ধরো পরিধির দিকের অংশ, এই যে অংশটা, এটাকে বলে কর্টেক্স অংশ। পরিধি বরাবর অংশকে বলা হয় কর্টেক্স। কর্টেক্স। আর ভেতরের অংশটাকে বলে মেডালা। এই মেডালা অংশ অ্যাকচুয়ালি 15-20টা এইরকম
পিরামিডের মতো অংশ দ্বারা গঠিত হয়েছে, এইরকম পিরামিডের মতো অংশ দ্বারা গঠিত। এগুলোকে বলা হয় রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড। তাহলে এই অঞ্চলটাকে বলা হয় মেডালা অঞ্চল। তাহলে মেডালা ভেতরের দিকের অঞ্চল আর কর্টেক্স হলো বাইরের দিকের অঞ্চল। এখানে 10 থেকে 15টি, 1 2 3 4 5 6 7টা এঁকেছি, যাই হোক এখানে কম এঁকেছি, কিন্তু 10-15টা এইরকম এই মেডালা অংশে পিরামিড আকার অংশ থাকে। এগুলোকে বলা হয় বৃক্কীয় পিরামিড। এই যে পিরামিড আকার অংশ, বৃক্কীয় পিরামিড। এই বৃক্কীয় পিরামিডগুলোর শীর্ষ থেকে তৈরি হয়েছে নালী। সেই সূক্ষ্ম নালীগুলোকে বলে প্যাপিলা, বৃক্কীয় প্যাপিলা। প্যাপিলাগুলো জুড়ে তৈরি হয়, প্যাপিলা আঁকছি না আমি, সূক্ষ্ম নালী তৈরি হয়েছে, সেই নালীগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স। এগুলোকে বলে মাইনর ক্যালিক্স। আমি একটু এইটা মুছে দিচ্ছি। এই যে শাখাগুলো, এই যেগুলো, এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। এই মাইনর ক্যালিক্স গুলো আবার জুড়ে যায়, জুড়ে চওড়া শাখা তৈরি করে। ধরো এইরকম তৈরি করলো মাইনর ক্যালিক্স জুড়ে আর একটা চওড়া শাখা, যেগুলোকে বলে মেজর ক্যালিক্স। তাহলে কয়েকটি মাইনর ক্যালিক্স জুড়ে তৈরি করে মেজর ক্যালিক্স, আবার মেজর ক্যালিক্স গুলো জুড়ে যায়, জুড়ে একটা চওড়া প্রসারিত অংশ গঠন করে, যাকে বলে রেনাল পেলভিস বা বৃক্কীয় পেলভিস। তাহলে এই যে বৃক্কীয় পিরামিড যেগুলো 10 থেকে 15টি রয়েছে, যেটা কোন অংশে, মেডালা অংশে, তার শীর্ষ দেশ থেকে উৎপন্ন হয় মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স কয়েকটি জুড়ে তৈরি করে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলো জুড়ে তৈরি হয় একটি চওড়া প্রসারিত রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসের যেটা সরু দিক, মানে এদিকটা চওড়া দিক, এদিকটা সরু দিক, একটু সরু করে দিই, একটা সরু দিক, এই যে সরু দিক, এই সরু দিক থেকেই তৈরি হয়েছে গোবিনী। গোবিনী তৈরি হয়েছে এবং এই খাঁজটাকে বলা হয় কি বলে, হাইলাম। এই যে নিচু অংশটাকে বলে হাইলাম। তাহলে মূত্র তৈরি হয় কোথায় না, আমরা বৃক্কের গঠনগত ও কার্যগত একক পরে পড়ব, নেফ্রন বলা হয় গঠনগত কার্যগত একককে। এই নেফ্রনের অবস্থান এই মেডালা আর কর্টেক্স এই অঞ্চল জুড়ে, কর্টেক্স আর মেডালা অঞ্চল জুড়ে রয়েছে। তাহলে সেইগুলো মূত্র তৈরি করে, সেই নেফ্রনের কাজ হচ্ছে মূত্র তৈরি করা। মূত্র তৈরি হওয়ার পর সেটা এই মাইনর ক্যালিক্স হয়ে মেজর ক্যালিক্সে আসে, মেজর ক্যালিক্স থেকে পেলভিসে আসে, পেলভিস থেকে গোবিনী হয়ে তারপর চলে যায়। কোথায় যায় না, গোবিনী, এরপরে গোবিনী কি করে, মূত্র পরিবহন করে। এবার তাহলে বৃক্কের কাজটা একটু আমরা দেখে নিই। যেমন ছাঁকনির কাজ করে এবং অতিরিক্ত জলকে ফিরিয়ে দেয় রক্তস্রোতে, তাহলে দেহে জলের সাম্য রক্ষা করে। অর্থাৎ মূত্রে সারাদিনে একজন মানুষের গড়ে, পূর্ণবয়স্ক মানুষের 1.5 থেকে 2 লিটার মূত্র উৎপন্ন হয়, কিন্তু আমরা জল এর থেকে বেশি খাই, কারণ শরীরে জলের প্রয়োজন হয়। তাহলে অতিরিক্ত জলকে কি করে, ফিরিয়ে দেয়। তোমরা জানলে অবাক হবে যে আমাদের সারাদিনে বৃক্ক সারাদিনে মোট ছাঁকনির কাজ করে, মানে রক্তকে ছাঁকে কত না, প্রায় 170 লিটার রক্ত ছাঁকে, কিন্তু মূত্র উৎপন্ন হয় 1.5 থেকে 2 লিটার। তার মানে বেশিরভাগ জলকে কিন্তু ফিরিয়ে দেয় আবার রক্তস্রোতে। এইভাবে দেহে জলের ভারসাম্য রক্ষা করে। আর বিভিন্ন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, এগুলোকে রেচন মাধ্যমে দেহ থেকে বাইরে বার করে দেয়। আর এরা কি করে, রক্তের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে একটা সমতা বজায় রাখে। যেহেতু গুরুত্বপূর্ণ উপাদানগুলোকে আগে বলেছি আমি, যে বৃক্ক দরকারি উপাদানগুলোকে কিন্তু রক্তে আবার ফিরিয়ে দেয়, ফলে রক্তের উপাদানের একটা সাম্যাবস্থা বজায় রাখে। আর দেহে বিভিন্ন সোডিয়াম, পটাশিয়াম ঘটিত যে লবণ, এইগুলোর সমতা বজায় রাখে, কারণ আমাদের সোডিয়াম, পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ উপাদান বেঁচে থাকার জন্য। এগুলোর যদি ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে মৃত্যু হয়। তাহলে এই আয়নগুলো, সোডিয়াম, পটাশিয়াম আয়ন, এগুলোর সাম্যাবস্থা বজায় রাখতে বৃক্ক সাহায্য করে। গোবিনীর মাধ্যমে মূত্র পরিবাহিত হয় বৃক্ক থেকে কোথায়, মূত্রাশয়ে পরিবাহিত হয়। আর মূত্রাশয়ের মধ্যে, মূত্রাশয় কিন্তু সংকুচিত হতে পারে, প্রসারিত হতে পারে। মূত্রাশয়ের মধ্যে মূত্র জমা হতে হতে 400 থেকে 500 মিলিলিটার মূত্র যখন জমা হয়ে যায়, তখন আমাদের মূত্র ত্যাগের বেগ পায়।
এবং মূত্রাশয়টা আস্তে আস্তে স্ফীত হতে থাকে। তারপর মূত্রাশয়ের যে পেশি তাকে বলে ডেট্রুসর পেশি। এটা মূত্রাশয়ের একটা বিশেষ পেশি, ডেট্রুসর পেশি। এই ডেট্রুসর পেশি সংকুচিত হওয়ার ফলে মূত্রাশয় সংকুচিত হয় এবং এই যে মূত্রাশয় এইরকম ধরো, এই মূত্রাশয়ের দুদিক থেকে গবিনী দুটো এসে মিশেছে, এখানে স্ফিংটার পেশি আছে, স্ফিংটার পেশি। মূত্রাশয় আর মূত্রনালী, এটা মূত্রনালী, তার সংযোগ স্থলে রয়েছে স্ফিংটার পেশি। সংকুচিত হলে পরে একটা চক্রাকার বা অন্তঃস্ফিংটার আর একটা বহিঃস্ফিংটার পেশি, এরা সংকুচিত হলে তখন খুলে যায়, মূত্র বাইরে নির্গত হয়। তাহলে মূত্রাশয়ের কাজ হচ্ছে সাময়িকভাবে মূত্রকে সঞ্চয় করা, আর মূত্রনালীর মধ্যে দিয়ে মূত্র পরিবাহিত হয়। মূত্রনালীকে মূত্র জননালী বলে পুরুষদের ক্ষেত্রে, স্ত্রীলোকদের ক্ষেত্রে মূত্রনালী। কেন না, স্ত্রীলোকদের ক্ষেত্রে মূত্রনালীর মধ্যে দিয়ে কেবল মূত্র পরিবাহিত হয়, আর পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীর মধ্যে দিয়ে মূত্র এবং শুক্র রস পরিবাহিত হয়, অর্থাৎ শুক্রাণুযুক্ত রস, যাকে সিমেন বলে ইংরেজিতে, শুক্র রসের পরিবহন ঘটে। এই জন্য মূত্র জনন নালী পুরুষদের ক্ষেত্রে। এই যে ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে নির্গত হয় তাকে বলে মূত্রছিদ্র বা মূত্রজনন ছিদ্র। মূত্রছিদ্র স্ত্রীলোকদের ক্ষেত্রে যেহেতু কেবল মূত্র নির্গত হয়, আর পুরুষদের ক্ষেত্রে মূত্রজনন ছিদ্র, অর্থাৎ এর মধ্যে দিয়ে মূত্র এবং শুক্র রস বা সিমেন বা দেহের বাইরে নির্গত হয়। পুরুষদের ক্ষেত্রে এই মূত্র জননালী পেনিস বা শিশ্ন এর মধ্যে দিয়ে নির্গত হয়। তাহলে আমরা সমস্ত রেচন বৃক্কের বৃক্ক সহ রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ মানুষের, তার রেচন তন্ত্রের গঠন, রেচন অঙ্গ নয় রেচন তন্ত্র, তার গঠন আমরা আলোচনা করলাম। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলো তোমরা লিখে নেবে। প্রথম প্রশ্ন, ব্যাং, কেঁচো, যকৃৎ, কৃমি, অ্যামিবা ও আরশোলার প্রধান রেচন অঙ্গের নাম কি? 2 নম্বর, মানুষের রেচনতন্ত্রের একটি চিহ্নিত চিত্র আঁকো। 3 নম্বর, মানুষের বৃক্কের গঠন ও কাজ বর্ণনা করো। 4 নম্বর, গবিনীর কাজ কি? 5 নম্বর, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গড়ে কত মূত্র ত্যাগ করেন? 6 নম্বর, ডেট্রুসর পেশি কোন অঙ্গে উপস্থিত? আর 7 নম্বর, মূত্রাশয়ের কাজ কি? তাহলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে ফেলবে।